আসসালামু আলাইকুম। আমরা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা একটু জানাও। একটু রেসপন্স করো আমরা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। বোর্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছি? আমরা আমরা এখন যে টপিকসটা দেখব সেটা হচ্ছে জারণ বিজারণ এবং ধাতু অধাতু নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, একটু সবাই তুলে নাও টপিকস দুইটা, জারণ বিজারণ আর ধাতু অধাতু। টপিকসটা তুলে নেওয়ার পরে আমরা যেটা লিখবো, জাস্ট একটা পার্থক্যের মতো ছক বানাবো। মনোযোগ দিয়ে বুঝো কিন্তু। একদম বাম পাশে লিখবা জারণ, এ পাশে লিখবা বিজারণ। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করো। কখন বানান, একটু খেয়াল করো। বানান এ পাশে আমরা একটু বোঝার জন্য লিখে রাখলাম যে এই পাশের বানানটা ছোট। কি লিখলাম? এই পাশের বানানটা ছোট। আর ডান পাশে একটু লিখলাম এই পাশের বানান বড়। বোঝার জন্য খালি লিখলাম। আমরা টপিকস এর নাম জারণ বিজারণ। দেখো, জারণ বানানটা ছোট, বিজারণ বানানটা বড়। একটা জিনিস কখন ছোট হয় একটু খেয়াল করে দেখো। একটা জিনিস কখন ছোট হয়, যখন আমরা ছেড়ে দিই। ওকে, যখন আমরা কোনো কিছু দান করে দিই তখন ছোট হয়। আমরা বর্জন করলে ছোট হয়, ত্যাগ করলে ছোট হয়। ওকে, তাহলে ছেড়ে দেওয়া, দান করা, বর্জন করা, ত্যাগ করা, এই টাইপের কথাগুলো যদি আমাদের আসে, তাহলে আমরা পরীক্ষার দিন দাগাবো জারণ। ডান পাশে তাহলে কি হবে? বড় বানানের ক্ষেত্রে আমরা লিখব গ্রহণ করলে, অর্জন করলে, যুক্ত করলে, এই টাইপের কথাগুলো হলে আমরা বলবো এটা বিজারণ। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এগুলো সব কার জন্য প্রযোজ্য? এগুলো ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো কার জন্য প্রযোজ্য? ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে বড় ছোট কথাগুলো কার জন্য প্রযোজ্য? সব ইলেকট্রনের জন্য প্রযোজ্য। দেখো তো, আমরা যেটুকু বোর্ডে লিখলাম বিষয়টা ক্লিয়ার কিনা। আমি বলেছি জারণ বানানটা ছোট, বিজারণ বানানটা বড়। তা কখন আমরা ছোট বুঝবো? ছেড়ে দেওয়া কথা থাকলে দান করা, বর্জন করা, ত্যাগ করা। আর গ্রহণ, অর্জন যুক্ত হলে আমরা দেখাবো বিজারণ। এখন মেসেজ হলো, জারণের আরো ভিন্ন ভিন্ন দুইটা নাম আছে। জারণের আর একটা নাম হলো জারিত, আর একটা নাম হলো বিজারক। তাহলে কি মনে রাখবো? একটা নাম হলো জারিত, একটা নাম বিজারক। বিজারণের আর একটা নাম হলো বিজারিত, আর একটা নাম হলো জারক। ক্লিয়ার হয়ে একটু আপাতত ক্লিয়ার হও, পরে আমরা বিস্তারিত বলবো।
আমি কিছু পরীক্ষা তোমাদের এইটুকুর উপরে টেস্ট নেব, দেখাবো, চেষ্টা করব। রেসপন্স করো বোর্ডের লেখাটুকু তোমাদের শেষ হয়েছে কিনা, প্লিজ সবাই রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করো বোর্ডের লেখাটুকু শেষ কিনা। ওকে, যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে আমরা একটু খেয়াল করব, এইটাকে আমরা প্রথমত প্রায়োরিটি দেব, এটাকে প্রথমত প্রায়োরিটি দেব। দেখো পরীক্ষাতে একটা প্রশ্ন আসলে এরকম, তাহলে আমরা কিভাবে দাগাবো একটু দেখে। তোমরা প্রশ্নটা সবাই লিখবা। একটি পদার্থ অন্য একটি পদার্থকে, একটি পদার্থ অন্য একটি পদার্থকে ইলেকট্রন দান করলে নিচের কোন উক্তিটি, নিচের কোন উক্তিটি অসত্য নয়? যদি প্রশ্ন কঠিন করে তাহলে এভাবে করতে পারে। তাহলে প্রশ্নটা একটু লেখো, ভালো করে দেখো কি বলেছে। একটি পদার্থ অন্য একটি পদার্থকে ইলেকট্রন দান করলে নিচের কোন উক্তিটি অসত্য নয়? এখন অপশনটা কেমন দিল? অপশন ধরো এরকম দিল, কোন একটা পরীক্ষাতে অপশন এরকম দিল যে কতে বলল, কতে বলল জারক, খতে বলল বিজারক, গতে বলল বিজারণ, ঘতে বলল বিজারিত, এরকম দিই। এখানে কতে দিল, ভালো করে বুঝবা, কতে দিল জারক, খতে দিল বিজারক, গতে দিল জারণ, ঘতে দিল বিজারক। আর একবার একটা পরীক্ষাতে ধরে এরকম দিল যে জারক, জারিত, বিজারক, বিজারণ। ভালো করে বুঝবা, আমাদের যখন আমরা একটা প্রশ্ন পড়ি তখন আমরা চিন্তা করি না যে এই প্রশ্নটা পরীক্ষার হলে ভিন্ন অপশন দিয়ে আসলে কেমন উত্তর হবে, এটা আমরা প্র্যাকটিস করি। সবাই বুঝবা। তাহলে আমাদের আলোচ্য বিষয় এইটুকু, আমাদের প্রশ্ন এরকম, আমাদের অপশন এরকম থাকবে। আমরা এখন দেখব আমাদের জানাশোনার সাথে প্রশ্নের উত্তর মেলে কিনা। তাহলে আমাদের প্রথম পরীক্ষার প্রশ্নেতে আমরা টার্গেট নেব দান করা। ওকে, শেষে আমরা লিখব এই কেটে দেব, নয় কেটে দেব, মানে সত্য, দানের ক্ষেত্রে সত্য বের করতে বলে। তাহলে আমাদের দানে চলে যেতে হবে, দান, এখানে দান আছে। এখন যদি আমাদের প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে হবে জারণ, কোনটার মধ্যে জারণ আছে কি, মনে রাখবা জারণ যদি অপশনে থেকে থাকে অন্য কোনোটা থাকলেও অ্যান্সার জারণই হবে। এখন জারণ যদি না থাকে তাহলে জারিত হবে, জারিত না থাকলে বিচারক হবে। তোমরা ভুল করো কোথায়, আমরা যখন নিজেরা গাইড পড়ি বা শীট পড়ি তখন বুঝি না। জারণ হচ্ছে একটি প্রক্রিয়ার নাম, এটাকেই প্রায়োরিটি দিতে হবে, এটা একটা অবস্থা, এটা তৈরি হওয়া। তাহলে আমরা আগে প্রথমটাকে প্রায়োরিটি দেবো, প্রথমটাকে অপশনে না পাইলে দ্বিতীয়টা, না পাইলে তৃতীয়টা। ধরো তিনটাই অপশনে আছে তাও প্রথমটাকেই দাগাই দেবো। ক্লিয়ার? আসো আমরা চেষ্টা করি প্রথমটা আছে কিনা। জারণ আছে এর মধ্যে, নাই। জারিত নাই। বিজারক, হ্যাঁ, এই ক্ষেত্রে অ্যান্সার হবে বিজারক। ঠিক আছে, পরেরটাই চলে যাও। দেখো আমাদের জারণ আছে কিনা, হ্যাঁ জারণ আছে, তাহলে অন্যটা দেখা যাবে। ওকে, এখানে জারণ আছে নাই, তাহলে জারিত আছে, এটা উত্তর হবে। এখন আমরা প্রশ্নটা ক্লিয়ার কিনা, ইয়েস অ্যান্ড নো, সবাই মেসেজ দাও। যদি বুঝে থাকো তাহলে বলবা স্যার ভালো মতো বুঝেছি, না বুঝলে আমি আবার কথা বলবো।
প্লিজ সবাইকে রেসপন্স করার জন্য বলছি, একটু রেসপন্স করো প্লিজ। বুঝলে বুঝবা, শোনো, বুঝা হলো দুই ধরনের। বুঝা হলো দুই ধরনের, এক ধরনের হলো বুঝা, আর এক ধরনের হলো শান্তি মতো বুঝেছি। যদি শান্তি মতো বোঝো তাহলে লিখে দাও যে স্যার শান্তি মতো বুঝেছি। ক্লিয়ার? ওকে, আমরা যারা পরে জয়েন করলাম তাদেরকে বলছি, আমাদের পিএসসি সিলেবাস হচ্ছে, ভালো করে শোনো, জারণ আর বিজারণ। তা আমরা মনে রেখেছি জারণ বানানটা ছোট, বিজারণ বানানটা বড়। তা পরীক্ষাতে ছেড়ে দেওয়া কথা থাকলে, দান করা কথা থাকলে, বর্জন করা কথা থাকলে, ত্যাগ করা কথা থাকলে ছোটটা দাগাবো, আর গ্রহণ করলে, অর্জন করলে, যুক্ত করলে বড়টা দাগাবো। যেমন তুমি যদি বলো যে স্যার আমার একটা জিনিস আছে, আমি দান করে দিলাম, আমার তিনটা হাতে কলম, আমি লাল কলমটা দান করে দিলাম, তাহলে আমার ছোট হয়ে গেল, বানানটা ছোট হবে। তখন আমরা বলেছি, ভালো করে বুঝবা, যে পরীক্ষার হলে এই দান করা, ছেড়ে দেওয়া, বর্জন করা হলে দারণ দাগাবো, গ্রহণ, অর্জন, যুক্ত করা এইসব সিনোনিম দিলে আমরা বিচারণ দাগাবো, মানে বড় বানানটা দাগাবো। কিন্তু পরীক্ষার হলে অনেক সময় জারণ কথাটা থাকে না, তখন জারণের আরো যে দুইটা ভিন্ন রূপ আছে সেগুলো পরীক্ষাতে থাকতে পারে। যেমন আমার সাথে একবার বলো, জারণ জারিত বিচারক, জারণ জারিত বিচারক, বিজারণ বিজারিত জারক। এখন আমার পরীক্ষাতে প্রশ্ন কেমন এসেছে, একটি পদার্থ অন্য একটি পদার্থকে ইলেকট্রন দান করলে নিচের কোন উক্তিটি অসত্য নয়, এটা বিসিএস এর প্রশ্ন। এখন আমরা টার্গেট করলাম শুধু দান করা, তাহলে আমরা জানি দান করলে ছোট বানানটা হবে, জারণ হবে। আর এখানে অসত্য নয় মানে সত্য, তাহলে দান করা মানে ছোট বানানটা খুঁজবো, জারণ খুঁজবো, দেখো জারণ আছে কিনা, নাই। তাহলে তার পরের রূপটা আছে কিনা, জারিত আছে কিনা, নাই। তাহলে 3 নাম্বার রূপটা আছে কিনা, বিজারক, এই জন্য বিজারক দাগিয়েছি। এই জন্য কি দাগিয়েছি, বিজারক দাগিয়েছি। আসো পরেরটায়, তাহলে আমরা খুঁজবো জারণ আছে কিনা, হ্যাঁ আছে, এই জন্য আমরা জারণ দাগিয়েছি। এরপরে আমরা কি খুঁজবো, জারণ খুঁজেছি, নাই, তাহলে জারিত পেয়েছি, এই জন্য দাগিয়েছি। বোঝানোর চেষ্টা করেছি প্রশ্ন একই থাকলেও অপশন ভিন্ন হলে উত্তর ভিন্ন হতে পারে, কারণ যেহেতু ভিন্ন ভিন্ন রূপ আছে। এখন ক্লিয়ার? এখন বলো, এখন ক্লিয়ার? সবাই বলো এখন ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসবে এবং ভুল করা যাবে না, এখান থেকে ভুল করা যাবে না। সবাই সবাই রেসপন্স করবা, তাহলে কিন্তু আমি বেশি ভালো পড়াইতে পারবো, কারণ এমনি তোমাদেরকে দেখতে পাই না। তারপরে যদি রেসপন্স না করো তখন বুঝতে বা বুঝাইতে কষ্ট হয়। ওকে, এখন আমরা একটা টপিক লিখবো, এই জারণ বিজারণ সংক্রান্ত একটা টপিক লিখবো, সেটা হচ্ছে, সবাই একটু লেখো, তড়িৎ কোষ। তড়িৎ কোষ বলতে আমরা বুঝবো শুষ্ক কোষ। শুষ্ক কোষ বলতে আমরা বুঝবো ল্যাক লেন্স কোষ বা ল্যাকলেন্স সেল। এটাকে আমরা বুঝবো ব্যাটারি, ব্যাটারি, শুধু ব্যাটারি। এটাকে আমরা বুঝবো তড়িৎ চালক বল বা ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে এই কথাটা একটু সবাই খাতার মধ্যে লিখে নিবা। আমরা কি লিখে নেব, একটু লিখে নাও। কি লিখবা, পরীক্ষাতে তড়িৎ কোষ আসলে যে জিনিস বুঝাবে, শুষ্ক কোষ একই জিনিস বুঝাবে, ল্যাকল্যান্স সেল একই জিনিস বুঝাবে, ব্যাটারি, তড়িৎ চালক বল, ইএমএফ একই বুঝাবে। ক্লিয়ার? আমরা একটা ব্যাটারি আনবো ছোট করে। তোমরা যে বাড়িতে যে পেন্সিল ব্যাটারি গুলো কিনে নিয়ে আসো, আমরা চার কোণ আকার আগে একটা বক্স করে নাও। চিত্র আকার একটা নিয়ম আছে, চার কোণ আকার বক্স করার পরে জাস্ট এভাবে ধরে একটা টান দাও, মাঝখানে এরকম একটা দণ্ড থাকবে কালো। ওকে, আমরা যদি জাস্ট একটা প্রাইমারি লেভেলের চিত্র আঁকি,
তাহলে আমরা এটা বলতে পারি যে ব্যাটারির এটা পজিটিভ প্রান্ত হিসেবে কাজ করে, এটা নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করে। ওকে, এই যে মাঝের যেটা পজিটিভ প্রান্ত হিসেবে কাজ করে সেটাকে আমরা বলি, কেউ বলে কার্বন দণ্ড, কেউ দণ্ড বলে কার্বন দণ্ড, কেউ এটাকে বলে গ্রাফাইট দণ্ড। কি দণ্ড? গ্রাফাইট দণ্ড। তাহলে কি বললাম? কার্বন দণ্ড এবং গ্রাফাইট দণ্ড। ওকে, আর ব্যাটারির যেটা আছে খোলক, কি খোলক? এই যে খোলক যেটা আছে, ব্যাটারির খোলক যেটা আছে, খোলক, এই খোলকটা হচ্ছে আমাদের জিঙ্ক বা দস্তা দ্বারা তৈরি। তাহলে এই খোলকটা কিসের তৈরি? জিঙ্ক বা দস্তা তৈরি। তা জিঙ্ক বা দস্তার তৈরি খোলক হচ্ছে নেগেটিভ হিসেবে কাজ করে। আমরা মনে রাখবো এখানে, এখানে ভালো করে একটা কথা মনে রাখবো, পরীক্ষাতে আসতে পারে এখানে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করে। কি বলবা? মনে রাখার টেকনিক কি? আমরা ক্যাথোড আর অ্যানোড একটু পরে বলতেছি, যে দেখো ক্যাথোড। আচ্ছা, ক্যাথোডে, ক্যাথোডে সবসময়, ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে কি ঘটবে বলো? বিজারণ। ক্যাথোডে কি ঘটবে? বিজারণ ঘটবে। ক্যাথোডে কি ঘটবে? বিজারণ ঘটবে। আর এই যে যে দস্তার খোলকে, এখানে কি ঘটবে? অ্যানোড, অ্যানোড, অ্যানোড। অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে কি ঘটবে? জারণ ঘটবে। অ্যানোডে কি ঘটবে? জারণ ঘটবে। আমরা এখান থেকে দুইটা প্রশ্ন পড়ানোর চেষ্টা করব। তাহলে এই খোলক ইলেকট্রন ত্যাগ করে দেয়। এটা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে খোলক যেটা আছে, আমাদের ব্যাটারির যে খোলকটা আছে, সেই ব্যাটারির খোলকটা কি করে? এই জায়গা থেকে ইলেকট্রন একে দান করে, এই ইলেকট্রন দান করে। ওকে, এই ইলেকট্রন কে গ্রহণ করে? এই ইলেকট্রন কার্বন দণ্ড গ্রহণ করে। সে গ্রহণ করে এই দিক দিয়ে দেয়। এইভাবে করে ব্যাটারি চলতে থাকে। এখন তুমি নিজে বলো, যে হলো ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, বিজারণ মানে কি ছিল? ইলেকট্রন গ্রহণ। ওকে, ইলেকট্রন গ্রহণ। তাহলে দেখো, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে, আর এই ইলেকট্রনের গ্রহণ কাজ করে কার্বন, এই জন্য ক্যাথোড। তাহলে আমাদের একটা মজার জিনিস শিখে, কার্বন ক্যাথোড ক্যাচ করে। বলো, কার্বন ক্যাথোড ক্যাচ করে। কার্বন, কার্বন দণ্ডে ক্যাথোড, ক্যাথোড হয়। ক্যাথোড মানে ক্যাচ করা, ক্যাচ করা মানে গ্রহণ করা। তাহলে বাকিটা এমনি মনে থাকবে। আমার প্রবলেম তো দুইটা নিয়ে, যখন দুইটার মধ্যে প্রবলেম হয়, একটা আমি মুখস্থ করে ফেলবো, বাকিটা আমার এমনি মনে থাকবে। আমার সাথে একবার সবাই বলো, কার্বন ক্যাথোড ক্যাচ করে। কি লিখলাম? দেখো সূত্রটা কি, এই সূত্রটা যদি তুমি মনে রাখো আর ভুল হবে না। কি লিখলাম? দেখো, কার্বন ক্যাথোড, এটা লিখে রাখো, ক্যাচ করে। কি করে? ক্যাচ করে। ক্যাচ করে মানে গ্রহণ করে। কার্বন ক্যাথোড ক্যাচ করে। কি ক্যাচ করে? ইলেকট্রন ক্যাচ করে। আমরা যখন মাঠে মাঠে এই মাঠে আমরা যখন এটা ক্যাচ 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 নিয়ে নিই, ক্যাচ নিয়ে নেওয়ার মানে কি? বলটা ধরে ফেলি, মানে গ্রহণ করে ফেলি, মানে রিসিভ করে ফেলি। ইয়েস এন্ড নো? ইয়েস। তাহলে কার্বন দণ্ড ক্যাথোড করে, ক্যাচ করে। তাহলে ক্যাচ মানে গ্রহণ করা, গ্রহণ মানে বিজারণ। ঠিক এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকে। যখনই খোলক কাজ করা বন্ধ করে দেয়, তখন ব্যাটারিটা নষ্ট হিসেবে বিবেচিত হয়। আর এই ব্যাটারিটা হচ্ছে 1.5 ভোল্টের ব্যাটারি। 1.5 ভোল্টের ব্যাটারি। এখন আমাদের পরীক্ষাতে বলতে পারে যে একটা 6 ভোল্টের যন্ত্র চালানোর জন্য কয়টা ব্যাটারি লাগবে? তাহলে একটা ব্যাটারি যদি 1.5 ভোল্ট হয়, তাহলে 6 ভোল্টের যন্ত্র চালানোর জন্য আমার লাগবে 4টা ব্যাটারি। ইএমএফ, ইলেকট্রো, ভালো করে শোনো, ইলেকট্রো মানে তড়িৎ, ম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চালক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা দিয়ে ইংরেজি লিখেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চালক বল বা তড়িৎ চুম্বকীয় বল যেটা বলে, এখানে আসলে তড়িৎ চালক বল বোঝানো হয়, বা ইলেকট্রোমোটিভ ফোর্স এরকম।
এটা সমস্যা হলে এটা মুছে দাও, এটা দরকার নেই, এটুক এটুক মনে রাখ। আমি যেটুক বুঝেছি এখন ক্লিয়ার কিনা, আমি ব্যাটারি নিয়ে যেটা বুঝিয়েছি সেটা ক্লিয়ার নেই কিনা। পরীক্ষাতে বলা হবে অ্যানোডে কি ঘটে, তাহলে তুমি বলবো জারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে। আর বলে রাখতে পারে একটা ব্যাটারি কার্বন দণ্ডে কি ঘটে, ক্যাথোড ঘটে। সেটা মনে রাখার টেকনিক, কার্বন ক্যাথোড ক্যাচ করে, কি কাজ করে, এই যে ইলেকট্রন কাজ করে। আর ক্যাচ করা মানে কি, ক্যাচ করা মানে কি, গ্রহণ করা। আর গ্রহণ করা মানে কি, বিজারণ। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো আমি যেটা বোর্ডে বুঝিয়েছি একদমই ক্লিয়ার কিনা, প্লিজ রেসপন্স করো। রেসপন্স করো ক্লিয়ার কিনা। আমাদের বাড়িতে ব্যাটারি আছে না, 12 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি। ভোল্ট কি, বিভব পার্থক্যের একক ভোল্ট। তোমরা যদি প্রত্যেকটা জিজ্ঞেস করো, একটু বুঝাই বলি, 12 পেন্সিল ব্যাটারিটা 1.5 ভোল্টের ব্যাটারি। আমাদের যে জিনিসপাতি গুলো চলে বাসা বাড়িতে বিদ্যুৎ 220 ভোল্টে, আমরা যে বড় বড় গাড়ি চালাই 12 ভোল্টের ব্যাটারি। 12 ভোল্ট শব্দের মানে হচ্ছে বিভব পার্থক্যের একক। বা ব্যাটারি আছে, যে ব্যাটারি চালায়, যে ব্যাটারির মধ্যে যে তড়িৎ চালক বল থাকে বা বিভব পার্থক্য থাকে, সেটার একক হচ্ছে ভোল্ট বা ভোল্টেজ। ভোল্টেজ বোঝো? হম, আমরা যখন ওই ক্লাস পড়ি ওখানে বলে দেবো, মডার্ন ফিজিক্স এর মধ্যে। একটা ব্যাটারির ভোল্ট 1.5, একটা ব্যাটারির ভোল্ট হচ্ছে 1.5। আমাদের যে পেন্সিল ব্যাটারি গুলো আছে, এই পেন্সিল ব্যাটারির ভোল্ট হচ্ছে 1.5 ভোল্ট। ক্লিয়ার? ওকে। এখন এখন আমরা একটু একটু ক্লিয়ার হই বিষয়টা, শুনলাম। এখন আমাদের একটা মেসেজ আছে, ধাতু অধাতু এক টাইপের প্রশ্ন আসে অনেক সময়। এখন জারণ কোথায় কোথায় মানে কাদের ক্ষেত্রে ঘটবে, জারণ বিক্রিয়া কোথায় কোথায় ঘটে একটু লিখে নাও। জারণ বিক্রিয়াগুলো ঘটবে হলো, যেমন হাইড্রোজেন, কার্বন, তারপরে ধাতু। কি বললাম, হাইড্রোজেনে জারণ ঘটবে, কার্বনে জারণ ঘটবে, ধাতুতে জারণ ঘটবে। তা তোমরা নিজেরাই এখন দেখে নিলে যে কার্বনের ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটায়। ভালো করে শুনবা, এখানে কিন্তু একটা ঝামেলা আছে, যে কার্বন কি করায়, জারণ বিক্রিয়া ঘটায়। এখানে একটা দেখো বিষয়। আর বিজারণ হচ্ছে ব্যতিক্রম আছে কিন্তু। কেন এটা বলতেছি দেখো, যখন আমাদের বলে কার্বনে কোন বিক্রিয়া ঘটে, কার্বনে কোন বিক্রিয়া ঘটে, কার্বন মানে কিন্তু এই জায়গা কিন্তু একটা মৌল। কার্বন কিন্তু এই জায়গা মৌল। ভালো করে দেখো, কোন আমরা নাহলে বাসায় পড়তে গেলে কিন্তু এটা বিপদে পড়ে যাবো। তাহলে কার্বন এবং হাইড্রোজেন এরা কিন্তু মৌল, এরা কিন্তু কি হয়, মৌল। তাই কার্বন মৌলটি বা হাইড্রোজেন মৌলটি কিন্তু জারণ বিক্রিয়া ঘটায়। কিন্তু দেখুন আমরা যখন ব্যাটারি আঁকলাম, তখন দেখলাম কার্বন দণ্ডটিতে এখানে বিজারণ ঘটেছে। কার্বন যখন দণ্ড বলবে তখন কিন্তু বিজারণ হবে। আর কার্বন যখন মৌল শুধু কার্বন বলবে তখন কিন্তু জারণ বিক্রিয়া ঘটবে। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? এই জন্যই আমরা যখন বাসায় নিজেরা পড়তে যাই, ওই যে জারণ বিজারণ অ্যানোড আর ক্যাথোড নিয়ে উল্টাপাল্টা হয়ে যায়। অ্যানোড আর ক্যাথোড নিয়ে কি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। আমি তোমাকে বুঝাই বললে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এই ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হয়, ব্যাটারির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হয়। আমি তোমাকে বুঝালে আরো ক্লিয়ার হবা। তাহলে এখানে বিজারণ মানে হলো অধাতুরা বিজারণ ঘটায়। তাহলে অধাতু কারা, যেমন আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম নিষ্ক্রিয় গ্যাসগুলো। নিষ্ক্রিয় গ্যাসগুলো সব হলো অধাতু বা যে কোনো গ্যাস। এইটুকু ক্লিয়ার কিনা বলো। পরীক্ষাতে চাইতে পারে হাইড্রোজেন, কার্বন, ধাতু এরা কি বিক্রিয়া ঘটায়, বলবো জারণ বিক্রিয়া ঘটায়। যদি বলো অধাতু, তারপরে বিশেষ করে আহ, বিভিন্ন গ্যাস, এটা তো সাধারণত ঘটবে না, এটা উচ্চ চাপ ও তাপে ঘটবে। এটা কি তাপে, উচ্চ চাপ ও চাপে ঘটে। ওকে।
উচ্চ তাপে তাপে যখন বিক্রিয়া করা হয় তখন নিষ্ক্রিয় গ্যাসগুলো বিজারণ বিক্রিয়া ঘটায়। আরেকটা বিষক্রিয়া আছে, সেটা হচ্ছে হ্যালোজেন গ্যাস। হ্যালোজেন, হ্যালোজেন গুলো, হ্যালোজেন কারা আমরা বলতেছি। হ্যালোজেন হচ্ছে পর্যায় সারণী যারা 7A গ্রুপের, 7A গ্রুপ, 7A গ্রুপ, আমি একটু লিখে দেবো, টেনশন করে না, একটু পরে লিখে দিচ্ছি। 7A গ্রুপ বা 17তম যে গ্রুপের মৌলগুলো আছে তাদেরকে আমরা হ্যালোজেন বলি। হ্যালোজেন কারা একটু পরে আমি বলে দেবো। তাহলে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস এমনি বিক্রিয়া করবে না, কিন্তু উচ্চ তাপে যদি বিক্রিয়া করে, অথবা অধাতু যারা, তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হতে পারে, হ্যালোজেন হতে পারে, বা সাধারণত যে কোনো গ্যাস হতে পারে। কিন্তু ব্যতিক্রম কারা? এই দুইটা হলো ব্যতিক্রম, এই দুইটা হলো ব্যতিক্রম। সে হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও সে জারণ বিক্রিয়া ঘটায়, এবং কার্বন এখানে জারণ বিক্রিয়া ঘটায়। আমরা একটু রেসপন্স করবো, বোর্ডের লেখাটুকু ক্লিয়ার কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কি। এগুলো আমরা উদাহরণ হিসেবে লিখে রাখতে পারি। পরীক্ষাতে চাবে কার্বন হাইড্রোজেন কোন বিক্রিয়া ঘটায়, জারণ। অধাতুরা নিষ্ক্রিয় গ্যাস বা হ্যালোজেনরা কোন বিক্রিয়া ঘটায়, বিজারণ। এইটুকু ক্লিয়ার কিনা। আমি তোমাদের এখন একটা পরীক্ষা নিলে বিষয়টা বুঝে ফেলবা। দেখি, সবাই একটু রেসপন্স করে একটা প্রশ্ন লিখি। একটা প্রশ্ন, অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে? পরীক্ষাতে এরকম আসবে, সবাই একটু লেখো, অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে। সেকেন্ড প্রশ্ন এরকম আসছিল, প্রশ্ন নাম্বার 2, একের উত্তর। 2 এর উত্তর আছে এরকম, ক্যাথোডে, ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে। এরকম একটা প্রশ্ন, এটা প্রশ্ন এরকম আসে, ক্ষয়প্রাপ্ত ধাতু কোনটি? ব্যাটারি থেকে এইসব প্রশ্নগুলো আসে। 4 নাম্বার, যে 6 ভোল্টের একটি যন্ত্র চালনার জন্য কতটি ড্রাই সেল প্রয়োজন? দেখো বিষয়টা ক্লিয়ার কিনা, দেখো তো ভাই, সবাই একটু রেসপন্স করো প্লিজ, একটু সবাই রেসপন্স করো প্লিজ, একটু রেসপন্স করো। কি কি হবে? সবাই প্রশ্নগুলো দেখে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই। সবাই একটু রেসপন্স করো, উত্তর কি হবে? আমরা কি পারছি নাকি না? এই 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 যে আমাদের যে ব্যাটারি, সেখান থেকে প্রশ্ন এসেছে, অ্যানোড মানে কি? অ্যানোড মানে কি? ক্যাথোড মানে ক্যাচ করা, তাহলে অ্যানোড মানে অন্যকে দিয়ে দেয়া। অন্যকে, অ্যানোড মানে, দেখো, অন্যকে, অন্যকে দান করা। অ্যানোড মানে অন্যকে দান করা, তাহলে অ্যানোড মানে অন্যকে দান করা, তার মানে জারণ। ক্যাথোড মানে ক্যাচ করা, ক্যাচ করা মানে বিজারণ। সবচেয়ে ক্ষয়প্রাপ্ত ধাতু হচ্ছে দস্তা বা জিঙ্ক, দস্তা বা জিঙ্ক। এটা পারা উচিত সবারই। তাহলে আমরা বলেছিলাম একটা একটা ব্যাটারি যদি 1.5 ভোল্ট হয়, তাহলে 6টি 6 ভোল্টের একটি যন্ত্র চালানোর জন্য কতটি ব্যাটারি লাগবে? 6 ভোল্টের যন্ত্র, বলো। তাহলে এখানে 6 রে যদি 1.5 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে কয়টা ব্যাটারি পাবো? 4টি ব্যাটারি। কয়টা ব্যাটারি? 4টি ব্যাটারি। 4, মানে 4টি।
বলো ক্লিয়ার কিনা, ইয়েস অ্যান্ড নো। আমরা ক্লিয়ার কিনা, ইয়েস অ্যান্ড নো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমরা দেখব, এখন আমরা একটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে ভালো করে মনে রাখবা, ধাতু অধাতুর অংশে। ধাতু অধাতুকে আমরা কি পড়বো দেখো, আমরা মনে রাখবো এইভাবে, ধাতু ধনী, ধনীরা দান করে, দান করে ধনাত্মক হয়, এরকম চিহ্ন হয়। অধাতু গরিব গ্রহণ করে, গ্রহণ করলে কি হয়, ঋণাত্মক হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই দুইটা মেসেজ ক্লিয়ার কিনা একটু দেখো। ধাতু ধনী দান করে ধনাত্মক হয়, অধাতু গরিব গ্রহণ করে ঋণাত্মক হয়। এই মেসেজটুকু ক্লিয়ার হলে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। তারপরে আমরা ধাতু কাদেরকে চিনবো, অধাতু কাদেরকে চিনবো, তার আগে মেসেজ হচ্ছে ধাতু কারা। তাহলে ধাতু হচ্ছে তারাই যারা দান করে, দান করলে কি হয়, তারা ধনী হয়। ধনী থেকে মনে রাখবো ধনাত্মক, ধনাত্মক চিহ্নকে পজিটিভ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অধাতু উল্টা, তাহলে ধনীর উল্টা গরিব, দানের উল্টা কি গ্রহণ, ধনাত্মকের ঋণাত্মক চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। একটু ক্লিয়ার আশা করি, একটু ক্লিয়ার, একটু ক্লিয়ার। এখন আমাদের পরীক্ষাতে বলে যে ধাতু এবং অধাতুর উদাহরণ লেখ, একটু রেসপন্স করো। তাহলে ধাতুর উদাহরণ পরীক্ষাতে সবচেয়ে বেশি বার আসে। ধাতুর উদাহরণ একটু দেখো, আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে ধাতুর উদাহরণ পড়তে গেলে, যে হয় কঠিন হবে অথবা আম থাকবে। দেখো মেসেজটা ক্লিয়ার কিনা, কি বলেছি, হয় কঠিন হবে অথবা আম থাকবে, হয় কঠিন হবে অথবা আম থাকবে। কি বলেছি, বলেছি ধাতুরা হয় কঠিন হবে অথবা আম থাকবে। এখন কঠিন বলতে আমরা কি বুঝলাম, কঠিন বলতে আমরা বুঝলাম যেমন, যেমন সোনা, রূপা, লোহা, তামা, এইগুলোকে আমরা বলবো হলো, এগুলোকে আমরা বলবো হলো ধাতু। আম বলতে কি বুঝালাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকে আমরা বলি হলো একটু খেয়াল করে দেখ। কিন্তু আমাদের যে ব্যতিক্রম নেই তা না। যেমন দুইটি তরল ধাতু, দুইটি কয়টি ধাতু, দুটি তরল ধাতু, আর আছে নরম ধাতু। তাহলে এই দুইটা পরীক্ষাতে আসে, তরল ধাতু আসে আর 4টি নরম ধাতু। এই দুইটা কথা আমাদের পরীক্ষাতে লাগবে, 6টা কথা। তাহলে কি বললাম একটু খেয়াল করে দেখো, দুইটি হলো তরল ধাতু, 4টি হচ্ছে নরম ধাতু। একটু খেয়াল করে দেখো, একটা হলো পারদ, পারদ, এইচজি বা মার্কারি, ও সিজিয়াম, ও সিজিয়াম, সি এস, সিজিয়াম। তাহলে দুইটা হচ্ছে কি ধাতু, তরল ধাতু, আর 4টা হচ্ছে আছে নরম ধাতু। লেড, পি বি,
মানে আমরা নরম ধাতুকে এরকম মনে রাখতে পারি। একটু রেসপন্স করো তো ভাই, এইটুকু ক্লিয়ার কিনা? এটা আমরা মনে রাখতে পারি, পাবে না কে কাকে, পাবে না কে কাকে, এটা দিয়ে স্যারটা মনে রাখতে পারি। এরকম একটু দেখো, পাবে না, পিবি, না মানে এন এ, কে মানে কে কাকে, কে এতে কাকে, কে কাকে। তাহলে কি লিখেছি? লেড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই চারটা হচ্ছে নরম ধাতু। এই চারটা কি ধাতু? নরম ধাতু। তাহলে পরীক্ষাতে, আমাদের পরীক্ষাতে আসতে পারে নিচের কোনটি নরম ধাতু। এই নরম ধাতুরে কি দিয়ে কাটা যায়? ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়। আমরা রেসপন্স না করলে একটু সমস্যা, প্লিজ একটু বলো তো ভাই, সবাই একটু রেসপন্স করো প্লিজ। আমরা বোর্ডে যেটা লিখেছি ক্লিয়ার কিনা? তাহলে আমাদের পরীক্ষাতে সাধারণত চাইতে পারে যে আহ, আহ, তোমার নিচের কোনটি ধাতু। তাহলে আমরা কঠিন গুলো, কঠিন অথবা আম, সেগুলো দেখে চিনবো, সোনা, রূপা, লোহা, তামা, তারপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এখন আমি বলছি যে পরীক্ষাতে আমাদের আসতে পারে তরল ধাতু কয়টি। মনে রাখবা, পৃথিবীতে তরল ধাতু আছে দুইটা, একটা পারদ আর একটা সিজিয়াম। আর নরম ধাতু কয়টি? সেটা হচ্ছে চারটি। পাবে না কে কাকে, মনে রেখেছি। আচ্ছা, নরম ধাতু হচ্ছে, প্লিজ, তরল ধাতু তো বুঝবো, তরল মানে তরল থাকবে। নরম ধাতু হচ্ছে নরম, যেটা আমরা ছুরি দিয়ে কাটতে পারবো, ছুরি দিয়ে কেটে দেওয়া যাবে, তাকে আমরা নরম ধাতু বলি। এখন তুমি যেটা বলেছো সেটির জন্য আমি আর একবার একটু মেসেজ দিতে পারি যে পরীক্ষাতে মনে রাখবো ছুরি দিয়ে কাটা যায়। যেমন নিচের কোনটি, নিচের কোনটি ছুরি দিয়ে কাটা যায়, এরকম একটা প্রশ্ন আসে এরকম অনেক সময়। এরকম দেখো, নিচের কোন ধাতু, এরকম একটা পরীক্ষাতে আসছিল, ছুরি দিয়ে কাটা যায়। ভালো করে শোনো, কাটা যায়, এরকম একটা পরীক্ষা তুমি যা বিগত সালে প্রশ্ন পড়লে পেয়ে যাবা। সেখানে কি ছিল দেখো, সেখানে ছিল হচ্ছে এরকম যে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, তারপরে দিল হলো আয়রন, এরকম দিল। তাহলে তোমাকে পরীক্ষাতে বলছে যে তিনটি ছুরি দিয়ে কাটা যায়। ছুরি দিয়ে কাটা যায় মানে কি? নরম ধাতু। তাহলে আমরা মরবো পাবে না কে কে, এই যে না আছে এটাই উত্তর হবে। এখানে আমরা কিরকম মনে রাখি? পিবি মানে কি? লেড। হ্যাঁ, এন এ মানে কি? সোডিয়াম। তারপরে তোমার কে মানে পটাশিয়াম। কয়েকটা মুখস্থ রাখলেই পরীক্ষাতে কমন এসে যাবে ইনশাল্লাহ। আর একটা হলো সি এতে ক্যালসিয়াম। ক্লিয়ার কিনা আমাকে বলো? ওই যে পাশে লিখে দিচ্ছি দেখো তো ভাই, ক্লিয়ার কিনা এখন? লেড, আরে লেড চেনো না? ওই যে সীসা, সীসা, ওই যে দেখো গ্রাম অঞ্চলে আমাদের টিনের মধ্যে ছিদ্র হলে নরম একটা আমরা ছুরি দিয়ে বা জাতা দিয়ে চাপ দিয়ে কেটে ওই জায়গা দিয়ে হাতুড়ি দিয়ে আমাদের মনে আছে, তোমাদের আছে কিনা জানি না, গ্রাম অঞ্চলে অনেকে টিনের ফুটা দিয়ে বৃষ্টির পানি পড়ে, তখন ওরা একটু ওই সীসা কিনে নিয়ে আসে। তারপরে কি করে, এরকম করে বাড়ি দিয়ে ছিদ্র করে ওখানে বাড়ি দিয়ে লাগাই দেয়। এটা তো তুমি জানো। আর ক্যালসিয়াম তো আমাদের, আমরা তো ক্যালসিয়াম নিজেরাই খাই। হুম, পটাশিয়াম তো আমরা পটাশিয়াম ইয়ে লবণের মধ্যে সোডিয়াম খাই। ক্লিয়ার? এখন আমরা পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। এখন আমরা ওই যে যে জিনিসগুলো বোঝাচ্ছি এগুলো পরীক্ষাতে বেশি আসবে। ওই যে আমরা সবসময় জানি যে নরম ধাতু, তরল ধাতু মানেই শুধু পারদ হবে না, তরল ধাতু মানে কিন্তু পারদ এবং ইয়ে দুইটাই। এখন আমরা আসো, তোমাদের কয়েকটা প্রশ্ন লিখে দিই, খুব মনোযোগ দিয়ে লিখবা, হ্যাঁ। 1 নম্বর প্রশ্ন, সবচেয়ে, সবাই লিখবা, হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু। 2 নম্বরে, সবচেয়ে ভারী ধাতু।
3 নাম্বার সবচেয়ে দামি ধাতু। 4 নাম্বার সবচেয়ে সবচেয়ে সুপরিবাহী ধাতু। হালকা ধাতু, ভারী ধাতু, দামি ধাতু, সুপরিবাহী ধাতু। হালকা ধাতু বললে লিথিয়াম। ও 5 নাম্বার সবচেয়ে সক্রিয় ধাতু। তাহলে প্রথমটা হবে লিথিয়াম। ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। ভালো করে বুঝবা, ভারী ধাতু অনেকগুলো দিতে হবে। OS অসমিয়াম। অসমিয়াম অপশনে না পাইলে আমরা দাগাবো প্লাটিনাম, ইউরেনিয়াম, প্লাটিনাম, পারদ। তাহলে সবচেয়ে ভারী বললে আমরা দাগাবো হলো অসমিয়াম। অসমিয়াম। অসমিয়াম না পাইলে ইউরেনিয়াম, ইউরেনিয়াম না পাইলে প্লাটিনাম, প্লাটিনাম না পাইলে পারদ। সবচেয়ে দামি ধাতু কোনটি? সবচেয়ে দামি ধাতু হচ্ছে CF, ক্যালিফোর্নিয়াম। ক্যালিফোর্নিয়াম না পাইলে প্লাটিনাম, প্লাটিনাম না পাইলে ইউরেনিয়াম। তাহলে এই CF মানে হলো ক্যালিফোর্নিয়াম। ক্যালিফোর্নিয়াম। আর সবচেয়ে বিদ্যুৎ সুপরিবাহী ধাতু হচ্ছে রূপা, সিলভার, এজি। সিলভার না পাইলে কপার, কপার না পাইলে গোল্ড, গোল্ড না পাইলে অ্যালুমিনিয়াম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমটাকে কি জানি? এজি মানে রূপা বা সিলভার। রূপা, রূপার আরেক নাম হলো সিলভার। এটা তো আমরা জানি তামা বা কপার। এটা তো জানি সোনা। পরে অ্যালুমিনিয়াম, Al অ্যালুমিনিয়াম। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে সক্রিয় ধাতু পটাশিয়াম। অনেক বইগুলোতে এটা ভুল তথ্য দেওয়া আছে। একটু রেসপন্স করো। সবচেয়ে হালকা ধাতুর নাম হলো লিথিয়াম। সবচেয়ে ভারী ধাতুর নাম হলো অসমিয়াম। অসমিয়াম অপশনে না পাইলে দাগাবো ইউরেনিয়াম। তারপরে হলো সিরিয়ালে প্লাটিনাম, তারপরে হলো পারদ। সবচেয়ে দামি ধাতু হচ্ছে ক্যালিফোর্নিয়াম। ক্যালিফোর্নিয়াম না পেলে প্লাটিনাম, না পেলে ইউরেনিয়াম। সবচেয়ে সুপরিবাহী ধাতু হচ্ছে রূপা বা সিলভার। সেক্ষেত্রে আরো বেশি গুরুত্ব পড়তে পারে যদি বিশুদ্ধ রূপা হয়। এটাকে আমরা বিশুদ্ধ রূপা আগে দেখাবো। তাহলে বিশুদ্ধ রূপা বা সিলভার, তামা, সোনা, অ্যালুমিনিয়াম। আর সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। একটু বুঝাই বলি, অনেকে বলতে পারে যে কেন রূপা হবে। আমরা আগে বলেছি কিনা জানি না। রূপার পরিবাহিতার হার হলো 146%, তামা হলো 126%, গোল্ড হলো সেক্ষেত্রে 100%। তো অনেকে গোল্ড দাগায় কেন? ওই যে 100% মনে করে দাগায় পরিবাহিতার হার। কিন্তু 100 থেকে 126 বেশি, 126 থেকে 146 বেশি। আমরা বোর্ডে যে প্রশ্নগুলো লিখেছি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হিলিয়াম তো হিলিয়াম তো ধাতু না ভাই। হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। ভালো করে বোঝো। যদি প্রশ্ন আসতো ভালো করে বোঝো, শুধু যদি বলতো হালকা গ্যাস, হালকা গ্যাস বললে হবে হাইড্রোজেন। আর যদি বলে হালকা নিষ্ক্রিয় গ্যাস, হালকা নিষ্ক্রিয় গ্যাস, হালকা নিষ্ক্রিয় গ্যাস বললে হবে হিলিয়াম। আর আমি বলেছি হালকা ধাতু, তাহলে হালকা গ্যাস বললে হাইড্রোজেন।
হালকা নিষ্ক্রিয় গ্যাস বললে হিলিয়াম, আর হালকা ধাতু বললে লিথিয়াম। ক্লিয়ার? ক্লিয়ার? হালকা গ্যাস বললে হাইড্রোজেন, হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, হালকা ধাতু বললে লিথিয়াম। অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট একটু লিখে বলা, অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। অ্যাসিড মানে হলো অম্ল। অ্যাসিডের বাংলা কি বলো ভাই? অম্ল। অ্যাসিডের বাংলা হলো অম্ল। বেজের বাংলা হলো ক্ষারক। ভালো করে আগে বুঝবা। ক্ষারকের মধ্যে যারা পানিতে গুলে যায়, গুলে গেলে আমরা তাকে বলি দ্রবণীয় হয়। তাহলে ক্ষারকের মধ্যে যারা দ্রবণীয় হয় তাদের আরেকটা নাম বলা হয় ক্ষার। আর সল্টের বাংলা হলো লবণ। সল্টের বাংলা হলো লবণ। এখন আমরা এখানে একটা ঝামেলায় পড়ে যাব। এটা পড়ার আগে, এই টপিকটা পড়ার আগে আমাদেরকে দরকার পিএইচ কি। পিএইচ হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এটা পড়তে গেলে এটা আমার লাগবে। হাইড্রোজেন বাংলা করলে দাঁড়াবে হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয়। হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয়। হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয়। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে একটা দিই, স্কেল এঁকে তোমাকে দেখাই, তাহলে বুঝবা ভালো। আর একটু বড় করে দিই, সুবিধা হবে। এই জায়গা 0, এই জায়গা 14, ঠিক মাঝ বরাবর তাহলে হবে হলো 7। ভালো করে বুঝো, মাঝ বরাবর কি হবে? 7। তখন বলতেছে এই যে 7, এই 7-এর থেকে যদি, এখানে লিখলাম 7, তাহলে 7-এর থেকে যদি কম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাসিড। 7-এর থেকে বেশি হলে সেটা হলো বেস। ডিরেক্টলি 7 হলে হলো নিউট্রাল। হ্যাঁ, নামাজের ব্রেক দেব। আমরা বোর্ডের লেখাটুকু লিখে নামাজের ব্রেক দেব। 10 মিনিট নামাজের ব্রেক।
হ্যাঁ, আমরা আসছি কিনা একটু বলো। আমরা যদি নামাজ থেকে এসে থাকি, আমি শুধু তোমাদেরকে মেসেজটা দিয়ে রাখি, কি কি প্রশ্ন হতে পারে বা কোন বিষয় আমার জানা দরকার। পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয় করাকে বোঝায়। যদি আমরা বাংলায় কি করে বুঝবো, বুঝবো যদি আমাদের কোন একটা পানিতে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন যদি সমান সমান থাকতো, তাহলে নিউট্রাল হতো। ঠিক যদি হাইড্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, সেখানে আমাদের অ্যাসিডিটি হবে, কমে গেলে আমাদের বেস বা ক্ষারক হবে। তাহলে 7 এর কম হলে আমরা দাগাবো অ্যাসিড, 7 এর বেশি হলে ক্ষারক, ডিরেক্টলি 7 হলে নিউট্রাল বা নিরপেক্ষ হবে। এই স্কেলটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সরেনসেন, ডেনমার্কে 1909 সালে। এখন আমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে একটি পিএইচ স্কেল দ্বারা, ভালো করে বুঝো কি বলতে পারে, পিএইচ স্কেল দ্বারা, দেখতে পারলে পিএইচ স্কেল দ্বারা কি কি নির্ণয় করা যায়। ধরো এটা প্রশ্ন করো, কি পরীক্ষাতে বললো যে একটি পিএইচ স্কেল দ্বারা কি কি নির্ণয় করা যায়, তখন তুমি বলবা পরীক্ষার সময় যে অম্ল, ক্ষারক ও নিরপেক্ষতা, এই তিনটা জিনিস নির্ণয় করা যায়। একটু ক্লিয়ার কিনা বল। স্কেল দ্বারা কেন? আমি যদি একটা লিকুইডের মধ্যে, বড় পানির বোতলের মধ্যে স্কেলটা ডুবাই দিই, যেমন থার্মোমিটারের মতো আমরা জ্বর মাপি, তাহলে আমি যদি দেখি যে আমার এই জায়গায় দাগটা আছে, তাহলে আমি অ্যাসিড বলবো। এ পাশে থাকে তাহলে আমি ক্ষারক বলবো। ডিরেক্টলি 7 থাকে তাহলে নিউট্রাল বলবো। তাহলে আমরা এই স্কেলটার মাধ্যমে আমরা অ্যাসিডিটি, আমরা বেজ এবং নিউট্রাল বা ক্ষারক নিরপেক্ষতা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। ক্লিয়ার কিনা আমাকে একটু মেসেজ দাও যে স্যার আমরা এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। আশা করি সবাই দ্রুত জয়েন হও, কারণ এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা আলোচনা করব। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে অম্ল, ক্ষারক আর লবণ থেকে কি কি প্রশ্ন হতে পারে, একটু দেখাই, তোমার সব সময়ের জন্য কাজে লাগবে। আমরা বাম পাশে লিখলাম অ্যাসিড বা অম্ল, মাঝে লিখলাম বেজ বা ক্ষারক। আমরা বলেছি যে ক্ষারকগুলো পানিতে দ্রবণীয় হবে তাদেরকে আমরা ক্ষার বলতে পারবো। এই জন্য আমরা একটা মেসেজ জেনে রাখি, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, কারণ ক্ষারকের মধ্যে কিছু অংশ পানিতে দ্রবণীয় থাকে। বেজ বা সরি, সল্ট বা লবণ, এপাশে হলো সল্ট, লবণ। আচ্ছা, এখন আমাদের প্রথম বিষয়টা জানা দরকার কি, 1 নাম্বার হলো স্বাদ। মনে রাখবো যদি টক টক লাগে তাহলে আমরা বলবো এটা অ্যাসিড, তিতা লাগলে আমরা বলবো ক্ষারক, এবং তীব্র লবণাক্ত, তীব্র লবণাক্ত যদি হয়, শুধু লবণাক্ত না, তীব্র লবণাক্ত লাগলে আমরা তাকে বলবো লবণ। 2 নাম্বার, 2 নম্বর, পিএইচ এর মান আমরা মাত্র শিখে আসলাম, 7 এর কম, 7 এর বেশি 7 হবে। 3 নাম্বার, লিটমাস দাগ। লিটমাস মানে প্লাস্টিকের কাগজ। যদি এই কাগজটা, মনে রাখো, নীলকে লাল করে দেয়, তাহলে হবে হলো অম্ল। লালকে নীল করে দেয় তাহলে হবে ক্ষারক। আর বর্ণ পরিবর্তন করে না, পরিবর্তন করে না,
ওকে, আর একটা জায়গা লাগবে, সেটা হচ্ছে চেনার উপায়। চেনার উপায় হলো শুরুতে এইচ অথবা শেষে সি ডাবল এইচ থাকে, আর এইটা চিনব হলো শেষে ওইচ অথবা ও থাকলে। আর এ পাশে আমরা বুঝবো মূলত দুইটা উপায়। এটা হলো ধাতু আর অধাতু নিয়ে গঠিত। ধাতু অ্যান্ড অধাতু থাকে। আমরা লবণগুলো পরে দেই। একটু খেয়াল করে দেখো আমরা বিষয়টা ক্লিয়ার কিনা। বোর্ডে যদি আমরা একটু মনোযোগ দিই, আমরা সকল প্রশ্নের উত্তর পারবো। যদি টক টক লাগে তাহলে স্বাদ আমরা অম্ল বলবো, তিতা লাগলে খারক বলবো, তীব্র লবণাক্ত বলে লবণ। আমরা তো লবণ খেয়ে থাকি, জানি। পিএইচ এর মান 7 কম হলে অ্যাসিড, 7 বেশি হলে ক্ষারক, 7 হলে নিউট্রাল বা সল্ট, যেটাই বলি, কারণ লবণ হচ্ছে নিউট্রাল। আর লিটমাস এখানে একটা বুদ্ধি শিখাই দিই। এই লিটমাস মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিই। দেখো তো মনে পড়ে কিনা, এরকম মনে রাখতে পারো কিনা যে আমরা মনে রাখবো লিটমাস দিয়ে এরকম। দেখো তো এটা মনে করে রাখতে পারবা কিনা। অনীলা, কি মনে রাখবা? অনীলা। কি মনে রাখবা? অনীলা। অ হলো অম্ল, অ হলো অম্ল, নি হলো নীল, লা হলো লাল। তাহলে অম্ল নীলকে লাল করে অনীলা, অম্ল নীলকে লাল করে অনীলা। তাহলে অনীলা মনে রাখলে প্রথমটুক, উল্টায় দিলে পরের টুকু, বর্ণ পরিবর্তন না হলে এইটুকু। আমরা ক্লিয়ার কিনা? বোর্ডে যেটুকু লিখেছি ক্লিয়ার কিনা? অনীলা মনে রাখবো, অনীলা। শেষ। ওকে, আমরা দেখো খুব সহজে আমরা উদাহরণগুলো মনে রাখতে পারবো। একটু দেখো, দেখো। ওকে, আমরা সবাই লিখবো অ্যাসিড এর উদাহরণ। আমরা পাশে একটু লিখে দিলাম তীব্রতা অনুসারে, তীব্রতা অনুসারে শিখ। 1 নম্বরে তাহলে কাকে দেব? HClO4 একটু লিখে নাও, পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে তীব্র অ্যাসিড। নাম্বার 2 H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে আমরা বলি হলো অম্লরাজ, অম্লরাজ বলি। এটা কি করে? অ্যাসিড ড্রেইন ঘটায়। অ্যাসিড ড্রেইনের জন্য সবচেয়ে দায়ী, সবচেয়ে দায়ী। এটা থাকে হলো ব্যাটারিতে। ওদের মনে থাকার কথা, ওই যে ব্যাটারিতে যে আমরা অ্যাসিড পানি দিই, সেটাকে আমরা বলি। এখন আমরা ভুল করি, একটা হলো অম্লরাজ আর একটা হলো আছে রাজ অম্ল। দেখো আমরা ভুলটা করি কিভাবে। পরীক্ষাতে আসে রাজ অম্ল, আমরা মনে করি অম্লরাজ। রাজ অম্ল মানে হলো অ্যাকুয়া রিজিয়া, অ্যাকুয়া রিজিয়া। অ্যাকুয়া রিজিয়াটা কি? অ্যাকুয়া রিজিয়াটা কিন্তু আবার সালফিউরিক অ্যাসিড না কিন্তু, ঠিক আছে? ওটা হলো তোমার HCl আর HNO3, মানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা 3:1 অনুপাতে এটাকে উভয়ই গাঢ় করে, কি হতে হবে? উভয়ই গাঢ়। এই যদি উভয়ই গাঢ় অবস্থায়, মানে ঘন থাকতে হবে, গাঢ় বলতে ঘন। তাহলে উভয়ই ঘন আছে এরকম,
আমরা যদি একটা বোতলের মধ্যে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 ভাগ নাইট্রিক অ্যাসিড নিই, তাহলে এটা ঝাঁকি দিলে যেটা পাবো সেটা হচ্ছে রাজ অম্ল পাবো বা অ্যাকুয়ারিজিয়া পাবো। এটা দিয়ে কাজটা কি? এটা দিয়ে কাজ করা হয়, এটা হলো কঠিন পদার্থ গলাতে কাজে লাগানো। একটু লিখে নাও, কঠিন পদার্থ গলাতে এটি ব্যবহার করা হয়। আমরা কি এখন অম্লরাজ আর রাজ অম্লের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম কিনা একটু বলো। অম্লরাজ মানে সকল অম্লদের রাজা। অম্লরাজ মানে কি বলো? সকল অম্ল মানে অ্যাসিডের রাজা। আর যখন বলবে রাজ অম্ল তখন আমরা বুঝবো অ্যাকুয়ারিজিয়া, যেটা হলো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের 3:1 অনুপাতে উভয় গাঢ় অবস্থায় মিলাতে হবে। ক্লিয়ার? ইয়েস এন্ড নো? রেসপন্স করো। রেসপন্স করো, ক্লিয়ার কিনা? প্রশ্ন থাকলে করো। ওকে, 3 নাম্বার হলো HNO3, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার ওই যে স্বর্ণকারের দোকানে থাকে, স্বর্ণকারের দোকানে ব্যবহৃত হয়। এটা কি করে? স্বর্ণ গলাতে কাজ করে। স্বর্ণ গলাতে ব্যবহৃত হয়। 4 নাম্বার হলো HCl। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের কোথায় থাকে? পাকস্থলীতে। পাকস্থলীতে থাকে। খাদ্য হজম করে, জীবাণু ধ্বংস করে। আবার এটার প্রভাবে গ্যাস্ট্রিক বা আলসার হয়। গ্যাস্ট্রিক বা আলসার হয়। ওই যে আমরা অনেক সময় বলি না যে অনেকের অ্যাসিডিটি হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, এটাকে আমরা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বলতে আমরা এই যে পেটের মধ্যে HCl বেড়ে যায়, এই জন্য তখন আমরা তাকে বলি যে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। তার মানে কি? এই HCl কমাইতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বল। তাহলে আমরা যে অনেক সময় স্বর্ণকারের দোকানে যেয়ে দেখবো যে স্বর্ণকারের দোকানে একটা বোতল ভরা পানির মতো আছে, অনেক সময় কিন্তু এটা খাওয়া যাবে না, কারণ এটা নাইট্রিক অ্যাসিড থাকবে বা থাকতে পারে, তখন এটা রিস্ক হবে। ক্লিয়ার? আমরা শেষ করতে পারলাম? আমরা যদি শেষ করতে পারি আর একটু দেখবো, সেটা হলো একটু দেখো, এরপরে 5 নাম্বার আমাদের যেটা লাগবে সেটা হলো CH3 COOH। এটা অনেকবার আসে পরীক্ষাতে, তোমাদের এটা বেশ গুরুত্বের সাথে পড়তে হয়। একটু দেখে নাও। CH3 COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বলি হলো ইথানোয়িক অ্যাসিড। ওকে, এখন এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড যেটাই বলো না কেন, এটা আমরা যদি 4 থেকে 10% অথবা 6 থেকে 10% এটা অ্যাসিটিক অ্যাসিড নিই, তখন তার নাম হয়ে যাবে ভিনেগার বা সিরকা। ভিনেগার বা সিরকা দিয়ে আমরা কি করি?
ভিনেগার বা সিরকা দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করি। খাদ্য সংরক্ষণ করি যেমন আচার, আচার সংরক্ষণ করা যায়। আমরা যেটা বোর্ডে লিখেছি বিষয়টা ক্লিয়ার যদি হও তাহলে আমাকে বলো যে স্যার আমরা এটা ক্লিয়ার হতে পেরেছি। আমরা বলেছি এখানে CH3COOH হলে মনে রাখতে হবে এটা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এটার 4 থেকে 10% মতান্তরে 6 থেকে 10% আমরা তাকে বলি হলো ভিনেগার বা সিরকা। আর তোমরা জানো ভিনেগার বা সিরকা যারা বাড়িতে আছে আচার তৈরি করে একটা কাঁচের বোতলে দেখবা একটু ঘোলা ঘোলা টাইপের তরল পদার্থ যেটা আছে খেতে হালকা টক টক লাগে সেটাকে আমরা বলি হলো সিরকা বা ভিনেগার। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বল। আমরা এটা খাদ্য সংরক্ষণের কাজ করতে পারি, যেমন আচার বানাইতে গেলে এটা দিলে দীর্ঘদিন আচার ভালো থাকবে। ঠিক আছে? তাহলে পরীক্ষাতে যদি 6 থেকে 10% থাকে এবং 7 থেকে 10% থাকে তাহলে আমরা সবসময় প্রথমটাকে প্রায়োরিটি দেবো। প্রথমটা না পাইলে আমরা পরেরটা দাগাইতে পারবো। বইয়ের ভিন্নতা অনুসারে দুইটাই পাওয়া যাবে। পড়তে গেলে যেমন কখনো এটা পাবো কখনো এটা পাবো, দুইটাই রাইট। তবে অধিকতর রাইট বর্তমান প্রেক্ষাপটে আমরা 6 থেকে 10ই দাগাবো। ক্লিয়ার? একটু রেসপন্স করো, আমরা ক্লিয়ার করি। একটু রেসপন্স করো। আমরা অ্যাসিড নিয়ে আর একটা জিনিস একটু পড়বো, একটু দেখো ভালো লাগবে তোমার। অনেক সময় দেখা যায় যে আহ, পরীক্ষাতে এরকম আসে যে কোন ফলে কোন অ্যাসিড থাকে, কোন ফলে কোন অ্যাসিড থাকে, এরকম পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন বলো সবচেয়ে কে বলতে পারবো, বলো সবচেয়ে তীব্র অ্যাসিডের নাম কি? সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটি? এরকম পরীক্ষাতে ধরো আসলো সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটি একটা প্রশ্ন আসলো, তাহলে আমরা এই ক্ষেত্রে কিরকম অপশন পাবো? ধরো পাইতে পারি এরকম, প্রথমে থাকতে পারে HCl, হতে পাইতে পারো তুমি HNO3, গতে পাইতে পারো H2SO4, গয়তে পাইতে পারো হুম, এরকম দিল। এখন এই পাশে দিল, কতে দিল ধরো HCl, খতে দিল H2, আচ্ছা সরি সরি আমরা ধরো এরকম দিল H2SO4, HClO4, HCl, HNO3, এরকম দিল। এখন সেম প্রশ্ন যখন দুই অপশন ভিন্ন ভিন্ন করে দেবে তখন আমাদের কিন্তু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব বল, কোনটা কি লাগাবো? সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটি? রেসপন্স করো। আমরা কি বোর্ডে দেখতে পাচ্ছি? রেসপন্স করো। আচ্ছা, সবার আগে আমরা খুঁজবো হলো পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিডকে খুঁজবো, তাহলে এখানে পারক্লোরিক অ্যাসিড আছে। এখানে পারক্লোরিক অ্যাসিড নাই, তাহলে এখানে, তাহলে আমাদের পরীক্ষাতে আমরা যখন বইয়ে পেয়ে যাই যে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটি, তখন আমরা যে সালফিউরিক অ্যাসিড পড়ি এটা মুখস্থ করে ফেলি, এটা কিন্তু ঠিক না। এটা মনে রাখতে হবে কোন একটা পরীক্ষাতে সালফিউরিক অ্যাসিড এসেছিল সেখানে অন্য কিছু ছিল না, এই জন্য দাগানো ছিল। আলটিমেটলি মেসেজ হচ্ছে এরকম যে HClO4 ইজ গ্রেটার দেন, মানে এটা বেশি থাকবে H2SO4। বিষয়টা ক্লিয়ার? আমরা এটা খুঁজবো না পেলে। অনেকেই পেরেছো, ধন্যবাদ। ওকে, তোমরা যারা প্র্যাকটিস করতেছো অবশ্যই ভালো করবা। আমরা অনেকে শুধু জয়েন করে থাকি কিন্তু পার্টিসিপেশনটা খুব কম থাকে। তোমরা যারা পরে ক্লাসগুলো দেখবা যদি মনে হয় যে না, লাইভ ক্লাসে থেকে বেশি উপকৃত হবা, কারণ এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা না পরে যারা শুধু রেকর্ডিং দেখবা,
আমরা এখন দেখব লেখো জৈব উৎস বা শুধু উৎস দাও, আর এই পাশে অ্যাসিডের নাম। ওকে, এরকম প্রশ্ন হতে পারে যে লেবু, তেঁতুল, আঙ্গুর, তেঁতুল, আঙ্গুর, আপেল, আনারস, টমেটো, আপেল, আনারস, টমেটো। 4 নাম্বার। আচ্ছা, আমরা এভাবে লিখি, আপেল, আনারস দিয়ে পরেরটায় টমেটো দিই। 5 নাম্বার, বাদাম। 6 নাম্বার, পোকামাকড়। 7 নাম্বার, আমলকি। তোমরা এরকম প্রশ্ন দেখেছো কিনা আমি জানি না, তোমাদের আবার সবার খুশিতে মনটা ভরে যাবে যে এই টাইপের এখন যে কোনো প্রশ্ন আসলে তুমি মুহূর্তের মতো করে যাবে, কারণ তোমার মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। দেখো, আচ্ছা, লেবু আমরা প্লেটের মাঝখানে রেখে খাই না সাইডে রেখে খাই? ভালো করে উত্তর দাও। আমরা লেবু কি প্লেটের মাঝে রেখে খাই না প্লেটের সাইডে রেখে? তুমি বলবা স্যার সাইডে রেখে খাই। সেই জন্য এটার নাম রাখা হয়েছে সাইট্রিক অ্যাসিড। তাহলে পরীক্ষার হলে খালি মনে করবা যে লেবু আমরা প্লেটের সাইডে রেখে খাই, জন্য সাইট্রিক অ্যাসিড। আমরা যে তেঁতুল এবং আঙ্গুর খাই, এটা কি মিষ্টি না টক টক? তুমি বলবা টক টক, সেজন্য এটার নাম হবে টারটারিক অ্যাসিড। ওকে, বলো, লেবু প্লেটের সাইডে রেখে খাই, সাইট্রিক অ্যাসিড। আর তেঁতুল আঙ্গুর খেতে টক টক লাগে, টারটারিক অ্যাসিড। আপেল আনারস মার সাথে খাবো, আপেল আনারস কার সাথে খাবো? মার সাথে খাবো, এই জন্য ম্যালিক অ্যাসিড। টমেটো মার সাথে খাবো কিন্তু সালাদ করে খাবো, এই জন্য ম্যালিক অ্যাসিড ও স্যালিক অ্যাসিড। তাহলে টমেটো মার সাথে খাবো, এই জন্য ম্যালিক অ্যাসিড। ভালো করে বুঝো, মা এটা আবার সালাদ করে খেতে পছন্দ করে, এই জন্য কি অ্যাসিড? স্যালিক অ্যাসিড। তাহলে ম্যালিক ও স্যালিক উভয়ই পাবো হচ্ছে। আর আমরা বাদাম খাই, আচ্ছা সত্যি করে বলো, বাদাম আমরা কিভাবে খাই? এটা একটা বাদাম সুলি, সুলিটা ফু দিই, ফু দিয়ে আমরা অলিতে গলিতে বসে খাই। ফু দিয়ে কোথায় বসে খাই? অলিতে গলিতে বসে খাই। সেই জন্য এখানে মনে রাখবা ফলিক অ্যাসিড ফু দিয়ে খাই, এই জন্য কি অ্যাসিড? ফলিক অ্যাসিড। তাহলে বলো, বাদামে কোন অ্যাসিড থাকে? ফলিক অ্যাসিড থাকে। আমরা কি দিয়ে খাই? ফু দিয়ে খাই, ফলিক অ্যাসিড। আর অলিতে গলিতে খাই, এই জন্য কি অ্যাসিড? অলিক অ্যাসিড। তাহলে বাদাম আমরা ফু দিয়ে খাই, এই জন্য ফলিক অ্যাসিড। অলিতে গলিতে বসে খাই, এই জন্য অলিক অ্যাসিড। আচ্ছা বলো, পোকামাকড় যদি আমাদের কামড়ে দেয়, তাহলে আমাদের যে মুখের ফরম্যাটটা আছে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়। তাহলে পোকামাকড় কামড়ে দিলে হলো ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, এই জন্য কি অ্যাসিড? বলো, ফর্মিক অ্যাসিড। তাহলে পোকামাকড় কামড়ে দিলে আমাদের ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, এই জন্য ফর্মিক অ্যাসিড। আর আমলকি নিয়ে একটা মজার বিষয় আছে, আমরা ছোটবেলায় শিখতাম অতে অজগর, আতে আমটি আমি খাবো পেড়ে, আর আজকে আমরা অন্যরকম শিখবো। অতে অক্সালিক, আতে আমলকি। কি বলবো? অতে অক্সালিক, অতে অক্সালিক, আতে আমলকি। অনেক অনেক বই আছে যেটা সাইড ইয়াতে তোমার অ্যাসকর্বিক অ্যাসিডও কিছু পরিমাণে আছে, অ্যাসকর্বিক অ্যাসিডও কিছু পরিমাণে আছে, কিন্তু মেইনলি হচ্ছে অক্সালিক অ্যাসিড।
তাহলে আমাদের এইটুক মজা লাগছে কিনা বলো সবাই? মজা লাগছে কিনা বলো, সবাই বলো, তাড়াতাড়ি বলো। লেবু খাবো প্লেটের সাইডে রেখে, সাইট্রিক অ্যাসিড। তেঁতুল আঙ্গুর টক টক, টার্টারিক অ্যাসিড। আপেল আনারস মার সাথে খাবো, ম্যালিক অ্যাসিড। টমেটো মার সাথে খাবো সালাদ করে, ম্যালিক এবং স্যালিক অ্যাসিড। বাদাম খাবো ফু দিয়ে অলিতে গলিতে, ফলিক অ্যাসিড অলিক অ্যাসিড। পোকামাকড় কামড়ে দিলে ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, ফর্মিক অ্যাসিড। অতে অক্সালিক, আতে আমলকি। তবে কোন কোন বইয়ে এটা না থেকে কি দেওয়া আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা দাগানো যাবে না, আমাদের দাগাতে হবে আমলকি, অক্সালিক অ্যাসিড। এখন আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হলো কমলা। কমলা বা টক ফল। কমলা, টক ফল, পেয়ারা। কমলা, টক ফল, পেয়ারা, এগুলো মনে রাখবো। কমলা, টক ফল, পেয়ারা। তাহলে টক ফলে আমরা সবাই জানি ভিটামিন সি থাকে। টক ফলে কি থাকে? ভিটামিন সি থাকে। তাহলে কোন অ্যাসিড থাকে? মনে রাখতে শিখতে হবে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, মনে রাখবা। টক ফলে ভিটামিন সি থাকে। ভিটামিন সি মানে কি অ্যাসিড বলো? অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। আর আমরা সবাই জানি যে দুধ বা দুগ্ধ জাতীয়, দুগ্ধ দুগ্ধ জাতীয় যত খাবার আছে সেটার মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। আমরা সবাই জানি ল্যাকটোজ, ল্যাকটিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি। আর লাস্ট হচ্ছে মূত্রে থাকে, মূত্রে। মূত্রে থাকে কি? মূত্রে বা রেচন। মূত্র বা রেচন বা নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ থাকে ইউরিক অ্যাসিড। তাহলে মূত্রে কোন অ্যাসিড থাকে? ইউরিক অ্যাসিড থাকে। এই 10টা পড়ে রাখো, 10টা পড়ে রাখো ভালো করে। তাহলে টক ফল, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা দুধে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। আর মূত্রে থাকে ইউরিক অ্যাসিড। ওই যে ইউরিন, ইউরিন বলে, ইউরিন থেকে ইউরিক অ্যাসিড। মূত্রকে আমরা ইউরিন বলি, ইউরিক অ্যাসিড। ও একটা জিনিস তোমাদের একটু বলে দিই, যদি কখনো একটু খেয়াল করে দেখো, যদি এরকম থাকে যে CH3 COO NA, তাহলে মনে রাখবা তখন এটার নাম হয়ে যায় অ্যাসিটেট। তখন এটার নাম হয়ে যায় অ্যাসিটেট। আর এটার নাম কি? সোডিয়াম। তাহলে তখন নামটা ঘুরে এরকম হয়ে যায় যে সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে? যখন CH3 COOর পরে এইচ বসে তখন সেটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। আর যদি কখনো কখনো ধাতু বসে, এই ধাতুটার সামনে চলে আসে, নাম হয়ে যায় সোডিয়াম অ্যাসিড। এটা কিন্তু একটা ধাতু, সোডিয়াম। ঠিক আছে? তাহলে সোডিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম অ্যাসিটেট, এরকম হবে। এরপরে আরেকটা দেখাবো, তোমার আরো মজা লাগবে, দেখো। আরেকটা মজার জিনিস দেখায় যে তোমার ক্ষারকের উদাহরণগুলো খুব মজা পাওয়া। দেখো ক্ষারকের উদাহরণগুলো কিরকম, খুব মজা পাবা। দেখো CaO, CaCO3, CaOH2, এরকম পরীক্ষাতে আসে। কি পরীক্ষাতে আসে? এরকম একটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে এরা কিরকম। এখন ভালো করো, এরা হলো, এটার মধ্যে কোনটা চুন হবে, কোনটা চুনা পাথর হবে, কোনটা? ভালো করে শুনবা। যেটার মধ্যে ওইস থাকে, সারা জীবন মনে রাখবো, যেখানে ওইস একসাথে থাকে সেটাকে আমরা বলি পানি। সেটাকে আমরা কি বলি? পানি জলি, তরল বলি। তাহলে এটার নাম হবে চুনের পানি। কি পানি? চুনের পানি। এই দুটোর মধ্যে ছোট বানান যেটা, সেটা হলো চুন। আর বড় বানান যেটা, সেটা হলো চুনা পাথর। মনে থাকবে কিনা আমাকে একটু বলো। যেটা সবচেয়ে ছোট বানানটা, ছোট সাইজে ছোট, সেটা ছোট উত্তর। ছোটটা ছোট উত্তর চুন, এটা। আর CaCO3 এটা চুনা পাথর। আর যেখানে থাকবে ওইস সেখানে পানি। এটাকে কেউ বলে নরম চুন। কি চুন? নরম চুন। কি বলে? চুনের পানি বলে বা নরম চুন বলে।
সেগুলো যে আমরা দেওয়ালে টক, এইটাকে অনেকে বলে যে খাওয়ার চুন। কি চুন বলে? খাওয়ার চুন। দেখো, শুধু চুন বললে কিন্তু ছোটটা, খাওয়ার চুন বললে কিন্তু এইটা। এটাকে আমরা খাওয়ার চুন বলি, অনেকে এটাকে বলে কলি চুন। এটাকে কি বলে? কলি চুন বলে। এটুকু মনে রাখলে হবে। তাহলে কি বলছি? এই ছোট বানান ছোটটা ক্যালসিয়াম অক্সাইড। আর এটা কি? এখন পরীক্ষাতে বুঝবা, এটা কিন্তু পানিতে কি হয়? দ্রবণীয় হয়। এটা পানিতে দ্রবণীয়, কিন্তু চুন তো মিলে যাবে। চুনা পাথর কিন্তু পানিতে অদ্রবণীয় হবে। আর এটা তো পানিতে দ্রবণীয় হবেই, যেহেতু আমরা খাবার চুন খাই। তাহলে শুধু চুনা পাথরটা অদ্রবণীয়, চুনা পাথর পানিতে অদ্রবণীয়। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বল, বলো। ছোট বানান ছোটটা দ্রবণীয়, খাওয়ার চুন যেটার মধ্যে ওইস থাকবে এটাও দ্রবণীয়। আর সিএ CO3 ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর কখনো পানিতে দ্রবণীয় হতে পারে না। তাহলে এটা অদ্রবণীয়, কারণ পাথর তো আর পানিতে গুলবে না। বিষয়টা ক্লিয়ার কিনা বলো প্লিজ সবাই। আমরা আরো কয়েকটা টপিক দেখাবো। ভালো মতো বুঝছো কিনা বলো। ওকে, এখন আমরা একটু দেখো, এটা একটু দেখাই দিই। লবণের ক্ষেত্রে একটু দেখো, লবণ, লবণের উদাহরণটা ভালো করে তাকাবা। প্রথম 1 নাম্বার হলো খাওয়ার লবণ। এটাকে কেউ বলে টেবিল সল্ট। খাওয়ার লবণ বা টেবিল সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। 2 নম্বরে বলতে পারে বিট লবণ। এটাকে আর এক নাম বলে পাথুরে লবণ, মানে শক্ত লবণ। এটা হলো সোডিয়াম সালফেট। 3 নাম্বার হলো টেস্টিং সল্ট। এটা হলো C5H8NO4Na। এটার নাম হলো মনো সোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম গ্লুটামেট। আর এটা হলো সোডিয়াম সালফেট, উপরে একটা সোডিয়াম ক্লোরাইড। একটু ভালো করে বুঝো। খাওয়ার লবণটা আমরা টেবিলে রেখে খাই, এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা নিয়মিত খাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড। আর এটা হলো সোডিয়াম সালফেট। এতে সোডিয়াম আমি পড়ালাম, আর SO4 সালফেট, সোডিয়াম সালফেট। বিষয়টা ক্লিয়ার কিনা বলো। আর লাস্টের হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট। আমার সাথে আবার বলো, টেস্টিং সল্ট, স্বাদযুক্ত লবণ। স্বাদ নেব মনে মনে, মন আগে। তাহলে মনোসোডিয়াম গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট। একটু ক্লিয়ার হও। একটা জিনিস বলি, ধরো যে কোনো জীবাণুমুক্ত করা, জীবাণুমুক্ত করা পদ্ধতি, তাহলে কিন্তু এখানে হবে ফুটানো, ফুটানো বা অনেকে বলে বয়েলিং, ফুটানো বা বয়েলিং। কিন্তু যদি কোনো সময় আসে ধারালো, ধারালো কথা থাকে, ধারালো অস্ত্র, এই ধারালো অস্ত্র যদি বলে জীবাণু মুক্ত করার পদ্ধতি, তাহলে সেই ক্ষেত্রে উত্তর কিন্তু অন্যরকম হয়ে যাবে। কেমিক্যাল স্টেরিলাইজেশন। ভালো করে বোঝো, ভালো করে বুঝো। কিন্তু যদি বলে শুধু জীবাণু মুক্ত করা, তাহলে কিন্তু ফুটানো বা বয়েলিং। যদি বলে ধারালো অস্ত্র জীবাণু মুক্ত করতে হয়, তাহলে কেমিক্যাল স্টেরিলাইজেশন। কারণ ওটা কেমিক্যাল দিয়ে একটা, মানে হিটের সাহায্যে কেমিক্যাল দিয়ে এটা করা হয়। ভালো করে বুঝাই বলি, ধারালো অস্ত্র তো আর হাত দিয়ে দেওয়া যাবে না।
কেটে যেতে পারে। তাহলে আমরা ভুল করি কোথায়? জীবাণুমুক্ত বললে শুধু ফুটানো বয়েল, ধারালো অস্ত্র দিয়ে বললে কেমিক্যাল স্টেরিলাইজেশন হবে। ক্লিয়ার? আমরা আরেকটা টপিক একটু দেখাবো, শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা এটা আমরা ভুল করি, হঠাৎ করে মনে পড়লো যে কেমিক্যাল পড়াচ্ছ কেমিস্ট্রি, তাহলে তোমার এটা জানা উচিত। একটা হলো, লাস্ট কথা হলো সাবানের কাজ। সাবানের কাজ এটা আমাদের যদি পড়েই ফেলি মোটামুটি সিলেবাসের অনেকটা মানে শেষ হয়ে যায়। সাবানের কাজের মধ্যে সাবান বলতে আমরা কি বুঝি? দেখো, এরকম করে লেখো, একটু মনোযোগ দাও। আমার সাথে সবাই একবার বলবা, এটা লেখার সময় তুমি দেবই। বলো, সবাই বলো, C17, সিতে সাবান, সিতে কি মনে রাখবো? এই ক্ষেত্রে সাবান, মানে আমরা 17 টাকা দিয়ে সাবান কিনে, কয় টাকা দিয়ে সাবান কিনে বলো? 17 টাকা দিয়ে সাবান কিনে 35 দিন ব্যবহার করলে, মানে 35 দিন হাত দিয়ে ব্যবহার করলে আর থাকে না, না থাকলে কিনতে হবে। আমার সাথে একবার বলো, কয় টাকা দিয়ে সাবান কিনবো? 17 টাকা। কয়দিন ব্যবহার করব? 35 দিন। একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, আর থাকবে না, না থাকলে কি করতে হবে? কিনতে হবে। মজার বিষয় হচ্ছে, আমরা সবাই জানি এইটুক পর্যন্ত, এইটুকের নাম হলো স্টিয়ারেট। এটুকের নাম কি? স্টিয়ারেট। আর তাহলে ধাতু যখন আছে, এখানে সামনে চলে আসবে, তাহলে এখানে এনে কি? তাহলে অবশ্যই সোডিয়াম। তাহলে সাবান হতে পারে সোডিয়াম স্টিয়ারেট, অথবা অথবা সাবান হতে পারে পটাশিয়াম স্টিয়ারেট। কারণ জৈব যৌগের নামকরণ হয় ধাতুগুলো আগে যে, মানে এটা তো জৈব যৌগ। জৈব যৌগ কিভাবে বলতেছি? কার্বন আর হাইড্রোজেন থাকলে তারা কি বলা হয়? ভালো করে দেখো, কার্বন আর হাইড্রোজেন থাকলে তারা কি যৌগ বলা হয় বলো? গত ক্লাসে পড়িয়েছিলাম, জৈব যৌগ। তাহলে কার্বন আর হাইড্রোজেন থাকলে জৈব যৌগ। আর জৈব যৌগের নামকরণ হয় শেষ থেকে। নামকরণ হয় কি থেকে? শেষ থেকে নামকরণ হয়। আচ্ছা, এই জন্য নামকরণটা কেমন হবে? সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম স্টিয়ারেট। এখন দেখো, যদি বলি সাবানের সংকেত কি? সোডিয়াম স্টিয়ারেট। সাবানে কোন ধাতু ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতু। তাহলে এটা কি? একটা ধাতু। এটা একটা কি ধাতু? আমরা জানি আম থাকলে ধাতু হবে। এখন মজার বিষয় হলো, ভালো করে বুঝো, এটা একটা পরীক্ষার প্রশ্ন, এটা একটা পরীক্ষার প্রশ্ন। এখন যদি আমাদেরকে বলে শক্ত সাবানের সংকেত কি? তাহলে অবশ্যই সোডিয়াম স্টিয়ারেট। আর যদি বলে নরম সাবানের সংকেত কি? তাহলে আমরা দাগাবো পটাশিয়াম স্টিয়ারেট। ক্লিয়ার হও? এখন আমরা কি বললাম? 17 টাকা দিয়ে সাবান কিনে 35 দিন ব্যবহার করলে থাকে না, না থাকলে কিনতে হবে। তাহলে পরীক্ষার দিন প্রশ্ন হতে পারে সাবানের সংকেত কি? সোডিয়াম স্টিয়ারেট। অপশনে না থাকলে পটাশিয়াম স্টিয়ারেট। যদি বল শক্ত সাবানের সংকেত, সোডিয়াম স্টিয়ারেট। নরম সাবানের সংকেত, পটাশিয়াম স্টিয়ারেট। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো সবাই। সবাই এটুকু ক্লিয়ার কিনা প্লিজ? এটা শেষ? ওকে, এখন একটু দেখবো আরেকটা টপিক, সেটা হচ্ছে কার্বনের বহুমুখী ব্যবহার। আমরা নামাজের জন্য একটু ব্রেক দিয়েছিলাম, এই জন্য একটু আমাদের একটু বেশি পড়তে হবে, তোমরা জানো। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করে, ভালো করে শোনো, যে কার্বনের রূপভেদ, তাহলে আমরা বলবো দুইটি। এক হীরক, দুই গ্রাফাইট। ওকে, আর একটা প্রশ্ন হচ্ছে, যদি বলে কার্বনের ভিন্ন রূপ কোনটি, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান্সার দেব গ্রাফিন। গ্রাফিন দেখতে কেমন? গ্রাফিন দেখতে
এরকম মৌসাকের মতো। এরা ভালো করে বুঝবা, এরা সবাই কি এই যে যে এই যে যে এরা সবাই অধাতু। কিরকম অধাতু? শক্ত অধাতু। তাহলে শক্ত অধাতু, সবার থেকে শক্ত অধাতু হীরক। শক্ত অধাতু কোনটি? হীরক। তাহলে পরীক্ষাতে যে বলে শক্ত অধাতুর নাম কি? হীরক। এখন ভালো করে বুঝবা, এরা হলো এরকম দেখতে। এরা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ কি বাহী? পরিবাহী। এখন গ্রাফিন কোথায় ব্যবহার করা হয়? গ্রাফিন ব্যবহার করা হয় আমরা যে টাচ স্ক্রিন মোবাইল ব্যবহার করি, টাচ স্ক্রিন মোবাইলে, তারপরে আইসিতে, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড সার্কিটে ব্যবহার করা হয়। টাচ স্ক্রিনে ব্যবহার করা, ইন্টিগ্রেটেড সার্কিটে ব্যবহার করা। এরা কিন্তু হীরক কিন্তু, আর হীরক আর গ্রাফাইটটা আমরা একটু আলাদা করে দেখা দিব। তাহলে আগে আমরা এটা মেসেজটা ক্লিয়ার হয়। পরীক্ষাতে যে বলে এই যে হীরক, গ্রাফাইট, গ্রাফিন, এরা অধাতু। এদের মধ্যে সবচেয়ে শক্ত অধাতু কোনটি? সবচেয়ে শক্ত অধাতু বললে আমরা শুধু দেখাবো হীরক। সবচেয়ে শক্ত হলো হীরক। এখন আমাদের যে পরীক্ষাতে প্রশ্ন করে যে কার্বনের রূপভেদ কয়টি? দুইটি। কার্বনের ভিন্ন রূপ কি? গ্রাফিন। গ্রাফিন দেখতে কেমন? মৌসাকের মতো। কোথায় ব্যবহার করা হয়? টাচ স্ক্রিন, ইন্টিগ্রেটেড সার্কিটে। কি করে? বিদ্যুৎ পরিবাহী। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু আমরা ক্লিয়ার কিনা? বোর্ডের টুকু ক্লিয়ার কিনা? প্লিজ। আমি একটু কষ্ট করি তোমাদের জন্য, তোমরা রেসপন্স না করলে আমি খুব কষ্ট পাই। যত্ন করে পড়ালে রেসপন্স বেশি করতে হয়। তাহলে আবারও বলছি, কার্বনের যখন পরীক্ষাতে বলা হবে রূপভেদ কয়টি? দুইটি। ভিন্ন রূপ কয়টি? একটি। গ্রাফিন। তারপরে আমরা এটা বলবো। এখন এখন আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে কেমন? হীরক আর গ্রাফাইট নিয়ে আমাদের কিছু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। একটু দেখো কিরকম প্রশ্ন হতে পারে। ধরো এ পাশে আমরা লিখে ফেলি হীরক, এ পাশে লিখে পেলাম আমরা গ্রাফাইট। এ পাশে হীরক লিখলাম, এ পাশে গ্রাফাইট লিখলাম। প্রথম কথা হচ্ছে এরা শক্ত। এটা কিরকম? নরম। এটা কেমন? হীরক হচ্ছে উজ্জ্বল। এটা কেমন? কালো। ওকে। এই ৩ নম্বর হলো এদের আলো প্রবেশ করতে পারে না। এদের আলো প্রবেশ করতে পারে। এদের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না। তাহলে যাদের মধ্যে আলো প্রবেশ করতে পারে না তাদের শুধু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং তারা উজ্জ্বল দেয়। আর যাদের আলো প্রবেশ করে চলে যাবে তখন তার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে তো ফিরে আসা। তার ভিতরে প্রবেশ করে নাই বলে তো ফিরে আইছে। ভালো করে বুঝো। আমি যখন আয়নাতে লাইট মারতেছি, আয়না আমারে লাইট ফেরত দিচ্ছে, তাহলে ভিতরে প্রবেশ করে নাই বলে তো আমার কাছে ফেরত আসে বলে প্রতিফলন হয়েছে। আর যদি ভিতরে প্রবেশ করে চলেই যাইতো তাহলে তো আর আমার কাছে ফিরে আসতো না। সেটা বললাম। এটা হলো ভালো করে ইম্পর্টেন্ট হলো এটা। তোমার হীরক হচ্ছে কাঁচ কাটার কাজে ব্যবহার করা। কাঁচ কাটার কাঁচ কাটার কাজে ব্যবহার। আমরা যে বাড়িতে কাঁচ কাটে এই যে হীরক দিয়ে টান দিয়ে কেটে দেয়। আর গ্রাফাইট হচ্ছে আমরা এই যে পেন্সিলের লিড, পেন্সিলের লিড, তারপরে শুষ্ক কোষ, ওই যা দেখালাম, তারপরে কলমের কালিতে এগুলো, ওই যে ওএমআর মেশিন আছে না, ওএমআর অপটিক্যাল মার্ক রিডার, এই মেশিনগুলো এটা দেখেছে অপটিক্যাল মার্ক রিডার। তোমাদের মনে থাকার কথা, ওই যে তোমরা যে প্রিলিমিনারি পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা দাও, তোমাদের ওএমআর মেশিন দিয়ে যে তোমার উত্তরপত্র যাচাই দেয়,
এই যে কলমের কালিতে যে ভরট করে দিয়ে আসো, সেটাই যে গ্রাফাইটকে বিশ্লেষণ করে উত্তরটা যাচাই করে দেয়। এই জন্য ওএমআর মেশিনটাতেও গ্রাফাইট বিশ্লেষণ করার ক্ষমতা থাকে। তাহলে একটু বোঝাই বলি, হিরক আমরা কোথায় দেখেছি আগে বলি। হিরকের অনেকের হিরকের ডায়মন্ডের বা হিরকের ডায়মন্ড বা হিরক যেটাই বলি, হিরক মানে কি ডায়মন্ড যেটা, হ্যাঁ, তাহলে ডায়মন্ড বা হিরকের গহনা আমরা দেখেছি নিজের চোখে, এই জন্য আমরা হিরক চিনি। আমরা যে পেন্সিল দিয়ে লিখতাম না ছোটবেলায়, পেন্সিল দিয়ে লিখি, অনেকে গ্রাফাইট বলতে বলে যে আমি লিখি। গ্রাফাইটের অর্থ কি বলে? আমি লিখি। ওই যে পেন্সিল দিয়ে আমরা ছোটবেলায় লিখতাম, ওই পেন্সিলের মধ্যে যে লিডটা থাকে শেষ হয়ে গেলে আমরা যে কাটার দিয়ে কেটে নিতাম, ওই লিডটা মূলত হচ্ছে গ্রাফাইট। তাহলে দেখো তুমি, গ্রাফাইট তার দিয়ে ভেঙে দেওয়া যাবে, তাহলে ওটা ভাঙা যাবে না, শক্ত, এটা নরম, এটা উজ্জ্বল, এটা কালো। আলো প্রবেশ করতে পারে না বলেই ফিরে আসে, ওখানে পারে বলে ফিরে আসে না। আর ফিরে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, না আসলে প্রতিফলন ঘটাতে পারে না, আর এই জন্য উজ্জ্বল দেখায়। আর এটা কাজ কাটার কাজে, ওই যে কাজগুলো টান দিয়ে কেটে দেয়। আর এটা আমরা লেখার কাজে ব্যবহার করি। শুষ্ক ব্যাটারি, আচ্ছা ব্যাটারি তো তোমরা দেখেছো, একটা পুরনো ব্যাটারি ভেঙে ভিতরে দেখবে একটা পেন ইয়ের মতো, ওই যে আমরা চক দিয়ে লিখি না, কালো একটা চকের মতো দণ্ড পাওয়া, এটাই মূলত গ্রাফাইট। তাহলে আশা করি যে কোনো প্রশ্ন আসলে তোমাদের পারা যাবে ইনশাল্লাহ। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো, না হলে আমরা শেষ করে দেবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইয়েস অ্যান্ড নো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সবাই বুঝলে বলো যে স্যার বুঝেছি। তাহলে আমরা যতটুকু দুটো ক্লাসে পড়ালাম, তোমরা এখন একটু দেখে নাও কেমিস্ট্রি থেকে যেসব প্রশ্ন আসে তা তুমি পারবা কি পারবা না একটু চেক করে নিতে পারো নিজেকে যাচাই করার জন্য। আরেকবার বলবো কোন বিষয়টা, আরেকবার বলবো বলো তো, কোন বিষয়টা আরেকবার বলবো বলো, আরেকবার বলে দিতাম। হীরক হচ্ছে আমরা যে গহনা বানাই, সেগুলোতে আলো পড়লে ভিতরে ঢোকে না, বাইরে ফেরত চলে আসে, শক্ত প্রকৃতির, উজ্জ্বল দেখা যায়। ওই যে আমরা গ্লাসের দরজা দরজা যে গ্লাস কিনি, ওটা হীরক দিয়ে টান দিলে মাপ দিয়ে চাপ দিয়ে কেটে দেয়। আমরা যে বিভিন্ন মাপের গ্লাস গুলো কিনে নিয়ে আসি, আর পেন্সিলের লিড যেগুলো, সেগুলো আমরা যেটাতে লিখি বা কলম দিয়ে লিখি, এটার মধ্যে মূলত গ্রাফাইট আছে, সেটা বলেছে। আর একটা কথা মনে রাখো, বলেছিলাম কিনা আমি জানি না, হীরক, হীরকের মধ্যে একটু লেখা রাখবে, হীরক কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ বা তড়িৎ পরিবহন কি করে না, এটা একটা পার্থক্য। আর গ্রাফাইট কি করে? গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এটা একটু লিখে নিতে পারো, তাহলে বিষয়টা বুঝবা। মানে হীরক দিয়ে তুমি যদি কারেন্টের লাইনে দাও তাহলে কিন্তু তোমাকে শর্ট করবে না, কিন্তু গ্রাফাইট যদি দাও তাহলে তোমাকে শক করবে। আর গ্রাফাইট দিলে তোমাকে হালকা হলেও অল্প মাত্রা, এটা কিন্তু অর্ধ পরিবাহী। এটা কি পরিবাহী বলো? অর্ধ পরিবাহী, এই জন্য হালকা শর্ট করো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ। তোমাদের ভালোবাসা পাইলে প্রত্যেকটা টপিকে অনেক সুন্দর করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকো, আসসালামু আলাইকুম।